রাশিয়াকে যেন থামানোই যাচ্ছে না, দিন দিন কোণঠাসা হয়ে যাচ্ছে ইউক্রেন। সামরিক বিশ্লেষকদের ধারণা, এভাবে যদি চলতে থাকে তবে ইউক্রেন খুব শীঘ্রই হারাবে তাদের রাজধানী কিয়েভও। একটা দেশের রাজধানী দখল হয়ে গেলে তার কি আর অস্তিত্ব বলে কিছু থাকে? এরই মাঝে রাতভর আকাশপথে রাশিয়ার ব্যাপক হামলার পর ইউক্রেন জুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে ৯টি অঞ্চল রুশ হামলার শিকার হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী রাশিয়ার আধুনিক অস্ত্রসম্ভার, উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং বিমান অভিযান ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছে। ভূপৃষ্ঠ থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত এই হামলা কৌশলগতভাবে ইউক্রেনকে দুটি ফ্রন্টে চাপের মধ্যে ফেলে দিয়েছে। একদিকে সামরিক সীমান্ত, অন্যদিকে মানবিক বিপর্যয়। অন্যদিকে ইউক্রেনের সেনারা দৃঢ় প্রতিরক্ষা বজায় রাখার চেষ্টা করছেন। শহর রক্ষার জন্য আঞ্চলিক মিলিশিয়া, সাইবার প্রতিরক্ষা এবং স্থানীয় সামরিক বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। তবে সামরিক ও প্রযুক্তিগত বৈষম্যের কারণে শহরগুলোর টেকসই নিরাপত্তা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাত কেবল ইউক্রেনের সীমান্তে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও এতে নজর রাখছে। মানবিক সাহায্য পৌঁছানো, উদ্বাস্তুদের নিরাপত্তা এবং বিদ্যুৎ ও পানীয় জলের সরবরাহ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বিশ্লেষকরা বলছেন, যদি রাশিয়ার এই হামলা অব্যাহত থাকে তবে কিয়েভ সহ বড় শহরগুলোতে মানবিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা এবং কূটনৈতিক চাপ ছাড়া ইউক্রেনের সামনে কোনো সহজ সমাধান দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। সামরিক, রাজনৈতিক এবং মানবিক দিক থেকে পরিস্থিতি যে কতটা বিপজ্জনক তা বিশ্ব দরবারও উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে। বড় এক ঝড় যাচ্ছে ইউক্রেনের উপর দিয়ে। এবার বোধহয় ইউক্রেনের আর শেষ রক্ষা নেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন, এই ভয়াবহ যুদ্ধের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এখন কি করবেন? রাশিয়ার টানা হামলায় কি এবার ভেঙে পড়বে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা? ইউরোপ ও যুক্তরাষ্ট্র কতদিন টিকিয়ে রাখতে পারবে ইউক্রেনকে? নাকি আমরা দেখছি এক নতুন বিশ্ব সংঘাতের সূচনা? রাশিয়ার ব্যাপক বিমান হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল আবারও অন্ধকারে ডুবে গেছে। সম্প্রতি গভীর রাতে চালানো এই হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুদ্ধের চতুর্থ বছর ঘনিয়ে আসলেও শান্তি প্রচেষ্টায় অগ্রগতি না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্ব কি আরেক দফার সংঘাতের জন্য প্রস্তুত? ইউক্রেনের সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানিয়েছে, রাশিয়া রাতভর আকাশ, স্থল ও সমুদ্র পথে 503টি হামলা চালায়। এর মধ্যে ছিল 45টি ক্ষেপণাস্ত্র ও 458টি ড্রোন। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী 406টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও মাত্র 9টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে, ফলে একাধিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হামলার মূল লক্ষ্য ছিল গ্যাস ও বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। রাজধানী কিয়েভ সহ একাধিক এলাকায় ব্ল্যাকআউট দেখা যায়। দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া প্রদেশের গভর্নর ইভান ফেদরভ জানিয়েছেন, রাশিয়ার হামলায় 3 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দোনেস্কের 2 জেলায় আরও 2 জন নিহত হয়েছেন। খেরসনের গভর্নর ওলেক্সান প্রকুদিন জানান, সেখানে বহুতলা ভবন, বাড়িঘর ও গাড়িতে হামলায় 2 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। কিয়েভের গভর্নর মাইকোলা কালাশনিক জানিয়েছেন, ভিশহোরদ জেলায় হামলায় এক নারী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক এলাকা ও বিদ্যুৎ অবকাঠামো। পূর্বাঞ্চলীয় দিনিপ্রো অঞ্চলে এক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে 3 জন নিহত ও 11 জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে। পলভাতা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির কোভিদ জানিয়েছেন, সেখানে বৃহৎ মাত্রার হামলা হয়েছে, 1 জন আহত হয়েছেন এবং বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় রোলিং ব্ল্যাকআউট চালু করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের কাছে আহ্বান জানিয়েছেন, শীত আসার আগেই রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ ও দেশটির সম্পদ জব্দ করার। তিনি বলেন, রাশিয়ার হামলাগুলো দেখিয়ে দিচ্ছে চাপ আরও বাড়তে পারে। রুশ পারমাণবিক খাত এখনও নিষেধাজ্ঞার বাইরে। তাদের সামরিক শিল্প, পশ্চিমা ইলেকট্রনিক্স পাচ্ছে। তেল ও গ্যাস বাণিজ্যেও আরও কড়াকড়ি দরকার।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা আকাশ, স্থল ও সমুদ্রপথ থেকে উচ্চ নির্ভর দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে, যার মধ্যে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলও ছিল। দোনেস্কের ফ্রন্ট লাইনের শহর পোক্রোভস্কে এখনও তীব্র লড়াই চলছে। শহরটির দখল নিতে সেখানে বিপুল সংখ্যক রুশ সেনা সমবেত হয়েছে। ইউক্রেনীয় সেনারা শহরের পূর্বাংশে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান ওলেক্সান্দার সিরস্কি। পূর্ব ইউরোপে শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাশিয়ার এমন ধারাবাহিক হামলায় ইউক্রেন জুড়ে উদ্বেগ ও মানবিক সংকট আরও বেড়েছে। বিশ্ব এখন তাকিয়ে এই যুদ্ধের পরের অধ্যায়ে কি লিখবে ইউক্রেন, আর কতটা ধ্বংসের পথে যাবে মানব সভ্যতা। একটা সিগন্যাল আর সব বদলে যেতে পারে। যে কোনো মুহূর্তে ন্যাটোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে রাশিয়া, এমনটাই মনে করছেন ন্যাটোভুক্ত দেশের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। এই অবস্থায় প্রশ্ন একটাই, ন্যাটো কি প্রস্তুত এই হামলা ঠেকাতে, আর কিভাবেই বা মোকাবিলা করবে এই হঠাৎ হামলা? সামরিক বিশ্লেষকদের মনে দানা বেঁধেছে নানান প্রশ্ন। এই অবস্থায় ন্যাটো কি করবে? তবে এই প্রশ্নেরও উত্তর পাওয়া গেছে। একজন শীর্ষ জার্মান সামরিক কর্মকর্তা রয়টার্সকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সোলফ্রাঙ্ক বলেন, রাশিয়ার বর্তমান সক্ষমতা এবং যুদ্ধ শক্তির দিকে তাকালে দেখা যাবে তারা আগামীকাল থেকেই ন্যাটো অঞ্চলের বিরুদ্ধে ছোট আকারের আক্রমণ শুরু করতে পারে। জার্মানির যৌথ অপারেশন কমান্ডের প্রধান এবং প্রতিরক্ষা পরিকল্পনা তত্ত্বাবধানকারী সোলফ্রাঙ্ক ন্যাটোর সতর্কবার্তার প্রতিধ্বনি করেছেন। তিনি আরও বলেন, রাশিয়া যদি অস্ত্র তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখে তবে 2029 সালের প্রথম দিকে 32 সদস্যের জোটের ওপর বড় আকারের আক্রমণও চালাতে পারে। যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণাত্মক উদ্দেশ্য অস্বীকার করে বলেছেন, 2022 সালে ইউক্রেনে মস্কোর অভিযান ছিল রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর নিজস্ব সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে প্রতিরক্ষা। বার্লিনের উত্তরে অবস্থিত একটি বিস্তীর্ণ ব্যারাক থেকে কথা বলতে গিয়ে সোলফ্রাঙ্ক বলেন, ইউক্রেনে বিপর্যয় সত্ত্বেও রাশিয়ার বিমান বাহিনী যথেষ্ট যুদ্ধ শক্তি ধরে রেখেছে। তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র শক্তি এখনও অক্ষত রয়েছে। স্থল বাহিনী ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু রাশিয়া তাদের মোট সৈন্য সংখ্যা 15 লাখে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। আর রাশিয়ার কাছে পর্যাপ্ত প্রধান যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, যা দিয়ে আগামীকালই সীমিত আক্রমণ কল্পনা করা সম্ভব। সোলফ্রাঙ্ক বলেন, মস্কো ন্যাটো আক্রমণ করতে পারবে কিনা তা 3টি বিষয়ের উপর নির্ভর করবে। রাশিয়ার সামরিক শক্তি, সামরিক রেকর্ড এবং নেতৃত্ব। এই 3টি বিষয় আমাকে এই সিদ্ধান্তে পৌঁছে দেয় যে রাশিয়ার আক্রমণ সম্ভাব্যতার ক্ষেত্রের মধ্যে রয়েছে। এটি ঘটবে কি ঘটবে না তা অনেকাংশে আমাদের নিজস্ব আচরণের উপর নির্ভর করবে। গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। তদন্তে চমক, চীনের সামরিক ঘাঁটির পরিসর বাড়ছে দ্রুত গতিতে। চীন কি সত্যিই নতুন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? কেন হঠাৎ করে দেশটির ক্ষেপণাস্ত্র কারখানাগুলো রাতারাতি বড় হচ্ছে? তাইওয়ানকে ঘিরে এই সামরিক তৎপরতা শুধু কৌশলগত নাকি যুদ্ধেরই পূর্বাভাস? আর যুক্তরাষ্ট্র, সে কি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? এসব প্রশ্ন এখন নাড়া দিচ্ছে গোটা বিশ্বকে। বিবিসির সাম্প্রতিক প্রতিবেদন বলছে, চীনের ভেতরে চলছে নজরবিহীন সামরিক সম্প্রসারণ। আর অন্যদিকে সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী দেশটির 136টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার মধ্যে 60%-এরও বেশি সম্প্রসারিত হয়েছে গত 5 বছরে। 2020 সাল থেকে 2025 মাত্র এই সময়ের মধ্যেই 21 মিলিয়ন বর্গফুট নতুন নির্মাণ, যার মধ্যে আছে টাওয়ার, বাংকার, এমনকি ক্ষেপণাস্ত্রের অংশ। চীনের 2টি প্রধান প্রতিরক্ষা সংস্থা সিএএসসি এবং সিএসআইসি সিএনএন শনাক্ত করেছে 99টি মিসাইল উৎপাদন কেন্দ্র, যার 65টি সম্প্রসারিত বা নতুনভাবে নির্মিত। রকেট ফোর্সের 37টি ঘাঁটির 22টি এখন আগের চেয়ে অনেক বড়। চীন এবছর প্রতিরক্ষা বাজেট 7.2% বাড়িয়ে $245 বিলিয়ন ছুঁয়েছে। 2012 সালে ক্ষমতায় আসার পর থেকেই শি জিনপিং এর লক্ষ্য চীনকে বিশ্বমানের সামরিক শক্তিতে রূপ দেওয়া। বর্তমানে সক্রিয় সৈন্য সংখ্যা 20 লাখেরও বেশি, বিশ্বের বৃহত্তম সশস্ত্র বাহিনী।
বিশেষজ্ঞরা বলছেন এই সম্প্রসারিত কারখানাগুলো তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য অভিযানমূলক অস্ত্র তৈরির কেন্দ্র। চীনের লক্ষ্য অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডেনায়াল কৌশল, যাতে মার্কিন নৌবাহিনী কাছাকাছি আসতেই না পারে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তায় নিজের অস্ত্র ভান্ডারের বড় অংশ ইতোমধ্যেই ব্যয় করেছে। চীনের দ্রুত উৎপাদন শক্তি এখন ওয়াশিংটনের জন্য বড় মাথাব্যথা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকেও শিক্ষা নিচ্ছে চীন। প্রথমে ড্রোন, পরে ব্যালিস্টিক মিসাইল, এই কৌশলকে তাইওয়ান অভিযানেও প্রয়োগ করতে চায় বেইজিং। বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করছেন, এই গতি, এই প্রস্তুতি সবকিছুই ইঙ্গিত দিচ্ছে নতুন এক বৈশ্বিক বাস্তবতার দিকে। চীনের দ্রুত সামরিক উত্তরণ বিশ্বকে এক নতুন কৌশলগত ভারসাম্যের মুখে দাঁড় করিয়েছে। প্রশ্ন এখন একটাই, আগামী যুদ্ধের ছায়া কি ইতোমধ্যেই পৃথিবীর ওপর পড়তে শুরু করেছে? যে কোনো সময় রাশিয়া ছুড়বে পারমাণবিক অস্ত্র। শীঘ্রই পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে দেশটি। আর এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন খোদ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুসরণ করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তাব নিয়ে কাজ করছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে উঠে এসেছে এই তথ্য। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ৩ দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। এরই প্রেক্ষিতে রাশিয়াও পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয়। ল্যাভরভ সাংবাদিকদের বলেন, ৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন, আর এ নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণকে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে। ল্যাভরভ আরও বলেন, ট্রাম্প পারমাণবিক অস্ত্র বহনকারী পরীক্ষা চালানোর কথা বলেছেন নাকি তথাকথিত সাবক্রিটিক্যাল পরীক্ষা চালানোর কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট বার্তা পায়নি মস্কো। হয়তো ডোনাল্ড ট্রাম্প সত্যি ওয়াশিংটনের পূর্ণ স্কেল পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ইচ্ছা সম্পর্কে কথা বলেছেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। রাশিয়া এবং চীনের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে চান বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সমানভাবে শুরু করার নির্দেশ দিয়েছি, আর এই প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে। ১৯৯২ সাল থেকে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি যুক্তরাষ্ট্র। তারা এমন অনুশীলন থেকে স্বেচ্ছায় স্থগিতাদেশ পালন করছে। সে সময় থেকে কেবল উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে চীনও গোপনে ছোট আকারের অস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হয়। যখন উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক নিরাপত্তা উদ্যোগকে শত্রুতামূলক বলে অভিহিত করে এবং আরও পদক্ষেপের হুমকি দেয়, তখন এ পরিস্থিতি কেবল আঞ্চলিক উত্তেজনার সীমিত ঘটনা নাকি তা আন্তর্জাতিক নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলতে পারে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত নিরাপত্তা বৈঠক এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এসেছে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নো কোয়াং চোল ৮ নভেম্বর এক বিবৃতিতে অভিযোগ করেন, সিওল ও ওয়াশিংটনের এই কার্যক্রম উত্তর কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে পরিচালিত হচ্ছে। নো কোয়াং চোল বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পারমাণবিক ও প্রচলিত অস্ত্রের সমন্বয় বাড়াচ্ছে এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে উত্তর কোরিয়া আরও পদক্ষেপ নেবে। এদিকে একদিন আগে পূর্ব উপকূলের সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এটি ঘটে এমন সময়ে যখন ওয়াশিংটন নতুন সাইবার সম্পর্কিত অর্থ পাচার মামলায় কিছু উত্তর কোরিয়ান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং হুমকিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বৈঠককে নিয়ে পিয়ংইয়ং এর সমালোচনা অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে উত্তর কোরিয়া উল্লেখ করেছে যে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে আগত মার্কিন পরমাণু শক্তি চালিত রণতরী জর্জ ওয়াশিংটন এই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে। তবে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বলছে রণতরীটি মূলত রসদ সংগ্রহ এবং নাবিকদের বিশ্রামের জন্য বন্দরে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ উল্লেখ করেছেন, ওয়াশিংটন সিওল জোটের মূল লক্ষ্য হল উত্তর কোরিয়াকে প্রতিরোধে রাখা এবং দক্ষিণ কোরিয়ার মোতায়েনকৃত সেনাদের কার্যক্রমে আঞ্চলিক হুমকির প্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি এবং সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেবল স্থানীয় সীমাবদ্ধতা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সুরক্ষা উদ্যোগ এবং পারমাণবিক সক্ষমতার জোরদার করার পদক্ষেপ পিয়ং ইয়ং এর প্রতিক্রিয়াকে তীব্র করেছে। ইন্দো প্যাসিফিক কমান্ড জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে তারা তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখছে না, তবে এটি উত্তর কোরিয়ার অস্থিতিশীল আচরণের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় নজর রাখছে উত্তর কোরিয়া কি কেবল প্রতিক্রিয়া জানাচ্ছে নাকি এটি নতুন ধরনের সামরিক উত্তেজনার সূচনা করবে। ওয়াশিংটন সিওল জোটের পদক্ষেপ এবং পিয়ং ইয়ং এর হুমকি মিলিয়ে এই ঘটনা কেবল আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, এটি আন্তর্জাতিক কূটনীতি ও পারমাণবিক স্থিতিশীলতার প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রশ্ন। চীনকে সত্যিই বিশ্বকে সামরিকভাবে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত হচ্ছে? কত দ্রুত বাড়ছে দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি? তাইওয়ানকে ঘিরে চীনের পরিকল্পনা কি শুধু কৌশলগত নাকি ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি? যুক্তরাষ্ট্র কি এই দ্রুত সম্প্রসারিত শক্তি মোকাবিলা করতে পারবে? বিশ্ব কি সত্যিই নতুন যুদ্ধের মুখোমুখি? এসব নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন বিশ্বব্যাপী। এরই মাঝে সিএনএন এর বিশ্লেষণ অনুযায়ী চীনের ১৩৬টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার মধ্যে ৬০%-এরও সম্প্রসারিত হয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ২১ মিলিয়ন বর্গফুট নতুন নির্মাণ হয়েছে। নতুন টাওয়ার, বাংকার, এমনকি মিসাইলের অংশ স্যাটেলাইটে ধরা পড়েছে। চীনের প্রধান দুটি প্রতিরক্ষা সংস্থা সিএএসসি এবং সিএএসআইসি সিএনএন ৯৯টি মিসাইল উৎপাদন কেন্দ্র শনাক্ত করেছে, যার ৬৫টি সম্প্রসারিত। রকেট ফোর্সের ৩৭টি ঘাঁটির মধ্যে ২২টি বড় হয়েছে। ২০১২ সাল থেকে শি জিনপিং সেনাবাহিনীকে বিশ্বমানের শক্তিতে রূপ দিতে বড় বিনিয়োগ করেছেন। বর্তমানে ২০ লাখেরও বেশি সক্রিয় সৈন্য রয়েছে, যা বিশ্বের বৃহত্তম সশস্ত্র বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রসারিত এসব কারখানার মিসাইল হবে তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য অভিযানমূলক অস্ত্র। চীনের লক্ষ্য অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল কৌশল, যাতে মার্কিন নৌবাহিনীর কাছাকাছি আসতেই না পারে। বন্দরে, ঘাঁটিতে এবং সরবরাহ কেন্দ্রে আঘাত সব পরিকল্পিত। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অস্ত্র মজুতের বড় অংশ খরচ করেছে ইউক্রেন ও ইসরায়েলকে সাহায্য করতে গিয়ে। চীনের দ্রুত উৎপাদন যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ। রাশিয়ার ইউক্রেন আক্রমণ চীনের জন্য এক বড় শিক্ষা। এই যুদ্ধকে চীন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, যেখানে রাশিয়া প্রথমে সস্তা ড্রোন দিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার পর ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত করেছে। এই কৌশলকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছে চীন। তাই তাইওয়ানকে অভিযানের জন্য চীনের আরও বেশি মিসাইল প্রয়োজন বলে মনে করছে দেশটি। তবে চীনের ভেতরও সমস্যা, দুর্নীতি ও অনিয়মে বহু উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্ত। তারা বুঝতে পেরেছে দুর্নীতি রাজনৈতিক ও সামরিক নির্ভরযোগ্যতার জন্য বড় ঝুঁকি। বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক, চীনের দ্রুত সামরিক সম্প্রসারণ নতুন যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। অর্থনীতি, প্রযুক্তি, সামরিক সব ক্ষেত্রে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। একসময় এটি কঠিন যুদ্ধেও রূপ নিতে পারে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। চীনের এই দ্রুত সামরিক উত্তরণ বিশ্বকে সতর্ক চোখে তাকাতে বাধ্য করছে। আগামী কয়েক বছর বিশ্ব কৌশলগত ভারসাম্য কেমন হবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।